নার্স যেসব কাজ করে স্রোত সেসব কাজ করে। সময় মতো খাইয়ে দেওয়া, ওষুধ দেওয়া, শরীর মুছে দেওয়া, কাপড় বদলে দেওয়া সব কিছু স্রোত করে। মেহেরাদের মাঝে মাঝে নিজের এই অচল অবস্থার জন্য রাগ হয়। পরক্ষণে স্রোতের বিরক্তিহীন এত যত্ন তার সব রাগ দূর করে দেয়। সে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তাকে এমন অসুস্থতা দেওয়ার জন্য। না হয় সে হয়তো কখনোই তার প্রতি স্রোতের ভালোবাসার গভীরতা তীব্রতা বুঝতে পারত না। মেয়েটার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিন রাত বিশ্রাম নেওয়ার সময়ই পায় না সে। শুধু বিকেলের দিকে বনলতা বেগম আসলে সে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসে। মাঝ রাতে মেহেরাদের ঘুম ভেঙে গেলে স্রোতকে হয় নিজের পাশে বসে থাকতে দেখতে পায়, না হয় জায়নামাজে দেখতে পায়। মেহেরাদ অনেক সময় ভেবে উঠতে পারে না এই মেয়ে নাকি বিয়েতে রাজি ছিল না। স্রোতের বর্তমান আচার আচরণ, সেবা শুশ্রূষা দেখলে যে কেউ বলবে ওদের বিয়ে হয়েছে অনেক বছর, কিংবা তাদের ভালোবাসার বিয়ে। মেহেরাদের নিজেকে ভাগ্যবান মনে হয়। নিজের দিকে অপলক তাকিয়ে থাকতে দেখে মেহেরাদের মুখের সামনে তুড়ি মারে স্রোত। মেহেরাদ চমকে উঠলে স্রোত হেসে ফেলে, ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করে, ইদানিং কোথায় হারিয়ে যান বলুন তো? ধান কই থাকে? পাহাড় থেকে পড়ে কি মাথাও গেছে আপনার? মেহেরাদ দুষ্টুমি করে বলল, পাহাড় থেকে পড়ে মাথা নষ্ট হয়নি, হসপিটালে এসে হয়েছে। মানে? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে স্রোত। বললে রাগ করবে না তো? কেন রাগ করব? হসপিটালে এসে একজন মেয়ে ডক্টরকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তার ভাবনায় এখন সারাদিন মাথায় আসে। প্রেমে পড়ে গিয়েছি। আয়েশি ভঙ্গিতে বলে মেহেরাদ। কথাটা স্রোতের বুকে গিয়ে লাগে। বলা বাহুল্য, মেহেরাদকে একজন ডাক্তার চেক আপ করতে আসেন। তার নাম ডক্টর মিশিরা রহমান। মেহেরাদের সমবয়সী কিংবা একটু ছোট হবে হয়তো। স্রোত খেয়াল করেছে চেক আপ করতে আসলে দুজন অনেক হাসাহাসি করে। ভাবনা বাদ দিয়ে ধরা গলায় জিজ্ঞাসা করে, কে সে? যে আমাকে সারাদিন রাত চেক আপ করে। নিষ্পাপ উত্তর মেহেরাদের। ও, ডক্টর মিশিরা। ভালো তো, অনেক ভালো। আজকে বললেন প্রেমে পড়ে গেছিলেন, কালকে বলবেন ভালোবেসে ফেলেছি। ঠিক আছে। অল্পতেই যেন স্রোত কষ্ট পেয়ে গেল। সে বুঝতেই পারল না মেহেরাদ ঘুরিয়ে পেঁচিয়ে তার কথাই বলছে। স্রোত কি করে দেখার জন্য মেহেরাদ আবার বলল, কালকে বলবো কেন, আজকেই বলছি, আমি তাকে ভালোবাসি। কথাটা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ছিল। স্রোত আর কিছু না বলে মন খারাপ করে চলে যেতে নিলে মেহেরাদ সাবধানে হাত ধরে ফেলে। স্রোত অন্যদিকে তাকিয়ে টলমল দৃষ্টি লুকানোর বৃথা চেষ্টা করছে। মেহেরাদের মনে পড়ে যায় স্রোত তাকে হ্যালুসিনেশনের নাম করে কি জেলাস ফিল করিয়েছিল। তার অধর প্রসারিত হয়। সে বাঁকা হেসে বলে, তুমি কি নকল করে মেডিকেলে চান্স পেয়েছিলে স্রোত? অপ্রাসঙ্গিক কথা শুনে স্রোত অবাক দৃষ্টিতে মেহেরাদের দিকে তাকায় আর ভাবে, এই লোক বলে কি? মেহেরাদ আমার বলে, এত বছর মেডিকেলে কি টুকলি করে পাশ করেছো? এই প্রশ্ন শুনে স্রোতের চোখগুলো বেরিয়ে আসার জোগাড়। চোখের জল এতক্ষণে কর্পূরের মতো হাওয়া হয়ে গিয়েছে। মেহেরাদ স্রোতের হাত ছেড়ে দিয়ে দুঃখী ভাব নিয়ে বলে, এত মাথা মোটা হয়ে মেডিকেলে পড়ছো, আবার আমাকে বলো আমি ঘটে কি নিয়ে ডিফেন্সে জব করি? স্রোত চোয়াল ঝুলিয়ে করুণ স্বরে বলে, আমি না আপনার কথার আগার মাথা গোড়া শিকড় কিছুই বুঝতে পারছি না। মেহেরাদ এবার পূর্ণ দৃষ্টি দেয় স্রোতের ভাবুক চেহারায়। প্রশ্নাত্মক দৃষ্টি রেখে বলে, গাধা, ডক্টর মিশিরা কখন আসে আমাকে চেক আপ করতে? রাতের বেলায়। ফটাফট করে বলে স্রোত। আর সারাদিন রাত আমার চেক আপ কে করে? স্রোত এবারও ফটাফট বলে, আমি। তাহলে আমি কার প্রেমে পড়েছি, কাকে ভালোবাসি? স্রোতের কাছে এবার সবটা পরিষ্কার হয়। মেহেরাদ হাসতে হাসতে বলল, দেখো, নিজেকে নিয়ে নিজেই জেলাস ফিল করলে কেমন লাগে? স্রোত লজ্জায় পড়ে গেল। কত বড় নির্বুদ্ধিতার পরিচয় দিল সে। ইস, মেহেরাদকে জ্যালাস ফিল করানোর বদলা সে এভাবে নিল। নিজেকে নিজে পৃথিবীর সব থেকে বোকা ব্যক্তির তালিকায় ফেলল স্রোত। এত কাজের চাপে তার মস্তিষ্ক থেকে এই ব্যাপারটা বেরিয়ে গিয়েছিল। কিন্তু সে তো দমে যাওয়ার পাত্রী নয়। নিজেকে জাহির করার জন্য কোমরে দুই হাত রেখে গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে বলে, আমার বিলাই আমাকে মিয়াও। বাক্য কর্ণপাত হতেই মেহেরাত শব্দ করে হেসে ফেলে। স্রোত বিপরীতে মুচকি হাসে। জোরে হাসি দেওয়ার কারণে মেহেরাদের বুকে ব্যথা হয়। সে সাথে সাথেই বুকে হাত দিয়ে আহ! বলে ব্যথায় কুঁকড়ে ওঠে।
স্রোত ভয় পেয়ে যায়। সে করুণ স্বরে বলে, কি হয়েছে? বেশি ব্যথা করছে? আপনাকে কতবার না করেছি বেশি কথা বলবেন না? দেখলেন তো কি হলো? হসপিটালে আসার পরে আপনার পাগলামি আরও বেড়ে গিয়েছে মেহরাত। এমন করলে সুস্থ হবেন কি করে? মেহেরাদ সময় নিয়ে থেমে থেমে বাচ্চামো করে বলে উঠল, বিয়ের পরে বউকে এতদিন কাছে পেয়েছি নাকি? বউ সামনে থাকলে পাগলামি আমার অজান্তেই বেরিয়ে আসে। আমার কি দোষ? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিব। স্রোত থমকে বলে। মেহেরাদ আর কথা বলেনি। এতক্ষণের হাসি আনন্দ সব এক নিমিষেই উবে গেল। দুজনের চেহারাতেই বেদনার ছাপ স্পষ্ট। একজনের চেহারায় নিজের শারীরিক দুর্বলতার বেদনার ছাপ, আরেকজনের চেহারায় নিজ ভালোবাসার মানুষের অসুস্থতার বেদনার ছাপ। স্রোত মেহেরাতকে ওষুধ খাইয়ে দিল। রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা, রক্ত প্রবাহ নিয়ন্ত্রণে আছে কিনা চেক করলো। সব ঠিক থাকায় নিশ্চিত হলো সে। জোরে হাসি দেওয়ায় বুকে টান লেগে ব্যথা করেছে। স্রোত মেহেরাদের পাশে বসে তার মাথায় হাত বুলাতে থাকে যাতে সে ঘুমায়, তাহলে সে একটু আরাম পাবে। এভাবে অনেক সময় পার হলেও মেহেরাত ঘুমায় না। নীলিন দৃষ্টিতে চেয়ে রয় স্রোতের দিকে। স্রোত আদুরে স্বরে জিজ্ঞেস করে, কি দেখছেন? ভালোবাসার বর্ষণ। কোথায়? তোমার চেহারায় আমার প্রতি ভালোবাসা উপচে পড়ছে স্রোত। আমার চেহারায় কি লেখা আছে নাকি? তোমার ওই টলমলে দু চোখের আকুলতা, তোমার এই মিষ্টি চেহারার ব্যাকুলতা, নির্জীবতা যে আমার প্রতি তোমার ভালোবাসারই বহিঃপ্রকাশ। আপনাকে না দেখলে জানতেই পারতাম না মানুষ হাসপাতালের বেডে শুয়ে শুয়েও বইয়ের জন্য পাগলামি করে, মৃত্যুর শয্যায় থেকেও ভালোবাসার কাব্য বলে। মেহেরাত স্মিত হেসে বলল, কাছে আসো, হুম। আমার দিকে ঝুঁকো একটু। ধীরে ধীরে বলল মেহেরাত। কি করবেন? এত প্রশ্ন করো কেন? আমার কথা বলতে কষ্ট হচ্ছে স্রোত। করুণ কণ্ঠেও শুনে স্রোত আর না করল না, ঝুঁকল মেহেরাদের দিকে। যে পুরুষ মৃত্যু শয্যায় থেকে প্রেম কথন শোনাতে পারে, সে পুরুষকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে বলে স্রোতের মনে হয় না। মেহেরাত মাথাটা একটু উঁচু করে গাঢ় চুম্বন এঁকে দিল নিজ প্রেয়সীর বদনে। ধীরে ধীরে বলল, হসপিটালের এই কেবিনটা আমাদের ভালোবাসার সাক্ষী থাকুক স্রোতসিনী। স্রোত মুগ্ধ নয়নে নিজ ব্যক্তিগত পুরুষের পাগলামি দেখে গেল। আজ আকাশে চাঁদ ওঠার নাম নেই। আকাশটা ঘুটঘুটে অন্ধকার রূপ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে চাঁদ আকাশের উপর রাগ করে আজ দেখা দেয়নি। তাদের এত ভালো সখ্যতায় ব্যাঘাত ঘটেছে। বান্ধবী মাত্রই রাতের খাবার শেষ করে রুমে এসেছে। মা মারা যাওয়ার পর জীবনটা কেমন থম মেরে গিয়েছিল। এতদিন পর জীবনে আনন্দ খুশি নামক বস্তুগুলো ধরা দিলেও আবার দুঃখেরা ছাপিয়ে পড়ল। সব কিছুই আচমকা হয়ে গেল। তার উপর তার জীবনের একটা বড় অধ্যায় জুড়ে রয়েছে রায়হান নামক ব্যক্তি, যে কোনো এক সময় তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল, তাকে চরম অপমান করেছিল। আজ সেই ব্যক্তির চোখেই বান্ধবী তার জন্য ভালোবাসা দেখতে পায়। সেই ব্যক্তি বান্ধবীর কাছে একটা সুযোগ চায়, ভালোবাসা ভিক্ষা চায়। রায়হান বান্ধবীর জীবনের প্রথম প্রেম ছিল। প্রথম প্রেমের প্রত্যাখ্যান, অসম্মান, অপমান মেনে নিতে পারেনি কিশোরী মন। যতটা ঘৃণা করা যায় ঠিক ততটা ঘৃণা করে সে রায়হানকে। কিন্তু অন্তঃকরণের কোথাও না কোথাও এখনও সেই কিশোরী মনের ভালোবাসা রয়ে গেছে। রায়হানের আকুতি মিনতি মনের কোনো না কোনো অংশ মেনে নিতে পারে না। কোথাও না কোথাও কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। এটাই হয়তো প্রথম প্রেম। হাজার চেষ্টা করলেও ভোলা যায় না। তবে বান্ধবী নিজের অপমানের প্রতিশোধ নেবে। যতদিন তার মন শান্তি না পাবে ততদিন সে রায়হানকে এড়িয়ে চলবে। স্রোতের বিয়ের পর থেকে রায়হান বান্ধবীর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে। ফোনের পর ফোন দেওয়া, রাস্তাঘাটে প্রায়ই দাঁড়িয়ে থাকা, রাতে বাড়ির সামনে চলে আসা। বান্ধবীর সাথে সব ঠিক করার আপ্রাণ চেষ্টা করেছে রায়হান, এখনও চেষ্টা করছে। কিন্তু বান্ধবী সবটা সময় যথাসম্ভব পেরিয়ে চলেছে। ফোন ধরেনি, উল্টো নাম্বার ব্লক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ব্লক। রাস্তায় অপরিচিত মানুষের মতো এড়িয়ে গেছে। বাড়ির সামনে আসলে সে দেখা দেয়নি। বান্ধবী যতই বলুক সে রায়হানকে ঘৃণা করে। রায়হান যে তার দুর্বলতা তা সে অস্বীকার করতে পারবে না। এগুলো ভাবতে ভাবতেই অচেনা নাম্বার থেকে কল আসে। বান্ধবী দেখেও রিসিভ করে না। সে বুঝে নাই রায়হান কল করেছে। এমন অনেক অচেনা নাম্বার থেকে রায়হান কল দিয়েছিল। রায়হানের নাম্বার বুঝতে পেরে বান্ধবী ব্লক করে দিয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার বান্ধবী ব্লকও দিল না, রিসিভও করল না। সে দেখতে চায় কি হয়। কল একের পর এক আসতেই থাকে। রিং অনবরত বাজতেই আছে। বোঝা যাচ্ছে অপর পাশের মানুষটা নাছোড়বান্দা।
একে একে 15টা কল শেষ হলো। আবার বাজতে শুরু করলে